বৃষ্টিস্নাত অন্ধকার মধ্যরাতে দুজন যুবতী প্রাণপণে দৌড়াচ্ছে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে। পেছনেই ৫-৬ জনের একটি সন্ত্রাসী দল। ইলেকট্রিসিটি নেই শহরে। বৃষ্টি হচ্ছে বাইরে। রাস্তার পাশের বাড়িগুলোতে রাতে ইলেকট্রিসিটি না থাকলে জেনারেটর চালু হয়, কিন্তু মধ্যরাতে শুরু হওয়ায় অনেক মানুষই হয়তো আলো নিভিয়ে ঘুমিয়ে আছে। দু একটা বাড়ি থেকে আসা মৃদু আলোতে মেয়ে দুটো দিশেহারা হয়ে ছুটছে। বৃষ্টির রাত হওয়ায় সন্ত্রাসী দল আর মেয়ে দুটো ছাড়া রাস্তায় অন্য কোনো জন্মানবের চিহ্ন নেই। দিশা এবং দিয়া ফুফুর বাড়িতে এসেছে ফুফাতে ভাইয়ের বিয়ের প্রোগ্রামে অংশ নিতে। ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে ওদের ফুফু ভাইয়ের দুমেকে সাথে করে নিয়ে এসেছে এই শহরের নিজ বাড়িতে। দিশাদের বাবা মা আসবে বিয়ের দিন। আজ রাতে ওদের ফুফাতো ভাইয়ের বউয়ের গায়ে হলুদ ছিল, কিন্তু গতরাত থেকেই ভীষণ জ্বর দিশার। যাই হোক, রাতে ওদের হবু ফুফাতে ভাবির গায়ে হলুদের অনুষ্ঠান হবে বলে সন্ধ্যার পরেই ওদের ফুফু বাড়ির সবাই চলে গিয়েছিল পাত্রীর বাড়িতে। কিন্তু দিশার খুব জ্বর উঠেছিল বলে দিশার পক্ষে হলুদে যাওয়া সম্ভব ছিল না। দিশা অসুস্থ বলে ছোট বোন দিয়াও হলুদে যেতে পারেনি। ওদের দুবোনকে ফুফুর বাসাতেই রেখে গায়ে হলুদের অনুষ্ঠানে চলে যায় সবাই। প্রেম করে বিয়ে করছে বলে ওদের বড় ফুফাতো ভাইও পাত্রীর অনুরোধে সবার সাথে গায়ে হলুদের অনুষ্ঠানে চলে গিয়েছে। কিন্তু ছোট ফুফাতো ভাই শাফিন হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই কাউকে কিছু না বলে পাত্রীর বাড়ি থেকে বাইকে করে ফিরে আসে। শহরে এসেই শাফিন মামাতো বোন দিশা আর দিয়ার সর্বনাশ করার প্ল্যান করতে শুরু করে। ওইদিকে হলুদের পরপরই ঝড়ও শুরু হয়েছিল। শহরে ফিরে এসে পাত্রীর বাড়িতে শাফিন ফোন দিয়ে জানতে পারে যে গায়ে হলুদ শেষ হলেও সেখান থেকে সবার ফিরতে অনেক দেরি হবে। মধ্যরাত শেষও হয়ে যেতে পারে কারণ ঝড় থামবে। তারপরে সবাই পাত্রীর বাড়ি থেকে এই শহরের উদ্দেশ্যে রওনা হবে। থামছে না বলে পাত্রীর বাড়ির লোকজন রাতে থেকে যাওয়ারও অনুরোধ করছে পাত্রপক্ষের সবাইকে। যাই হোক, হলুদ শুরু হওয়ার আগেই রওনা করায় শাফিন শহরে ফিরে এসেছিল রাত 11টার দিকে। গুন্ডা শাফিন এমনিতেই সস্ত্র থাকে। ওর বন্ধুরাও গুন্ডা, মাস্তান এবং ওর মতোই অস্ত্রধারী লোক। শহরে ফিরে এসেই শাফিন বন্ধুদেরকে খবর দেয়। এরপরে সে বন্ধুদের সাথে প্ল্যান করে কিভাবে নিজের মামাতো বোন দিশা, দিয়ার সর্বনাশ করা যায়। সবার ফিরতে অনেক দেরি হবে বলে ওরা রিল্যাক্সে প্ল্যান করতে থাকে। তারপরে দিশার নাম্বারে ফোন দিয়ে জানায়, আমরা অল্পবয়সী ছেলেমেয়েদের কয়েকজন ঝড়ের মধ্যেই পাত্রীর বাড়ি থেকে চলে এসেছি। খুব ক্লান্ত এখন আমার। বাসায় এলে তাড়াতাড়ি দরজা খুলে দিস। দিশা জ্বরের ঘোরে থাকায় ফোন ধরেছিল দিয়ে। যদিও ওদের ফুফু হলুদের প্রোগ্রাম শেষে ফ্যান দিয়ে জানিয়েছিল যে ফিরতে অনেক রাত হবে, কিন্তু ফুফুর ফোনের অনেকক্ষণ পরে শাফিন ফোন করায় দিয়া সহজেই শাফিনের কথা বিশ্বাস করে যা। রাত 12টার দিকে শাফিন এসে কলিং বেল চাপে নিজ বাড়ির দরজায়। দিশা, দিয়া ভেবেছিল গায়ে হলুদের অনুষ্ঠান থেকেই শাফিনরা কয়েকজন ফিরে এসেছে, তাই দিয়া উঠে যায় দরজা খুলতে। জ্বরে আক্রান্ত দিশা বিছানাতেই ছিল। দরজা খুলে দেওয়ার পরে দিয়া দেখতে পায় শাফিন সহ ৫-৬ জন ছেলে দাঁড়িয়ে আছে। দিয়া শাফিনকে জিজ্ঞেস করে, এরা কারা ভাইয়া? যারা হলুদে গিয়েছিল তারা কে? সে উত্তর পরে দিচ্ছি বলেই শাফিন এক ধাক্কায় দিয়াকে সরিয়ে দিয়ে বন্ধুবান্ধব সহ ভেতরে ঢুকে যায়। দরজা লাগিয়ে দিয়েই শাফিন দিয়ার হাত টেনে ধরে চুম খেয়ে বলে, আজ তোদের দুবোনকে আমরা সবাই মিলে আদর করব রে। পাশ থেকে বাকি ছেলেগুলো বলে উঠেছিল, আরেকজন কি শাফিন? মুহূর্তেই দিয়া বুঝতে পারে ওদের উদ্দেশ্য। ওদের কেউ কিছু বুঝে উঠার আগেই দিয়া এক ধাক্কায় শাফিনকে সরিয়ে দিয়ে দৌড়ে রুমে এসে দরজা লাগিয়ে দেয়। তারপরে একশ্বাসে দিশাকে সব ঘটনা খুলে বলে। এসব শুনে অসুস্থ দিশা আতঙ্কে কাঁপতে থাকে। ওরা দুবোন বারান্দায় এসে ভাবতে থাকে কি করা যায়। ওরা চিন্তা করে দোতলার খোলা বারান্দা থেকে লাফ দেয়া যায় কিনা, কিন্তু সেক্ষেত্রে হাত পা ভেঙে যেতে পারে। ওইদিকে শাফিনরা দরজা খোলার জন্য গালি গালাজ করেই যাচ্ছিল ওদেরকে। তাছাড়া লাথি আর ধাক্কা দিয়ে রীতিমতো দরজা ভেঙে ফেলার উপক্রম করছিল। বাইরে বৃষ্টিও হচ্ছিল। কি করবে ওরা? এর মধ্যেই দিশার নজরে আসে দোতলার এ খোলা বারান্দার দড়িতে ওদের ফুফুর শাড়ি ঝুলানো আছে। দুপুরে এ বারান্দায় শাড়ি রোদে দিয়েছিল ওদের ফুফু, সে শাড়ি এখনো বারান্দায় আছে। ওরা দুবোন দড়ি থেকে সে শাড়ি নিয়ে দোতলার বারান্দার রেলিংয়ের সাথে বেঁধে নিচে ঝুলিয়ে দেয়। সে ঝুলন্ত শাড়ি বেয়ে নিচে নেমে যায় এরপর শুরু করে দৌড়। কিন্তু রাস্তা দিয়ে দৌড়ানোর সময় দোতলার একটি জানালা থেকে শাফিনের এক বন্ধু ওদেরকে দেখে ফেলে। তৎক্ষণাৎ শাফিন সহ সবাই দোতলা থেকে নেমে ওদের পিছু নিতে শুরু করে। জ্বরে আক্রান্ত দিশা বৃষ্টির মধ্যে খুব জোরে দৌড়াতেও পারছিল না। তবুও দৌড়াতে দৌড়াতে একসময় ওরা শহরের ৩ রাস্তার মোড়ে চলে আস। বৃষ্টির মধ্যে বারান্দায় দাঁড়িয়ে হবু স্ত্রীর সাথে ফোনে কথা বলছিল এক যুবক। হঠাৎ তার নজরে আসে দুটো মেয়ের প্রাণপণে ছুটে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার প্রচেষ্টা। সে বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলা যুবকের পুরো নাম শহীদ হাসান। আর সন্ত্রাসী ফুফাতো ভাইয়ের হাত থেকে বাঁচতে চেষ্টা করা সে দুবোনের মধ্যে বড় বোনের নাম সুলতানা তানিয়া দিশা আর ছোট বোনের নাম সাদিয়া আফসানা দিয়ে। শহীদের ইচ্ছে করছে মেয়ে দুটোকে বাঁচাতে, কিন্তু মেয়ে দুটোর পেছনের সন্ত্রাসী দল শস্ত্র, আর শহীদ নিরস্ত্র। আজ বাসায়ও শহীদ এক ওপাশ থেকে ফোনে কথা বলে যাচ্ছে শহীদের হবু বউ। শহীদ ফোন কানে ধরে রেখেছে ঠিকই, কিন্তু মনে মনে ভাবছে একদল সশস্ত্র সন্ত্রাসীর হাত থেকে মেয়ে দুটোকে বাঁচানো উচিত। আমি একা ওদের বাঁচাতে পারব তো? সেক্ষেত্রে আমার নিজের জীবনের ঝুঁকি নিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে 4 দিন পরেই তো আমার বিয়ে। মেয়ে দুটোকে বাঁচাতে গিয়ে যদি আমার কিছু একটা হয়ে যায়, তাহলে আমার সাথে বিয়ে ঠিক হওয়া এ পাত্রীর কি হবে?
বিয়ের জন্য শপিং করা, সবাইকে দাওয়াত দেয়া সহ সবকিছুই তো হয়ে গেছে। শহীদের মা ছেলের বিয়ের দাওয়াত দিতেই আজ তার বাপের বাড়ি গিয়েছে, কিন্তু ঝুম বৃষ্টির কারণে সেখান থেকে ফিরে আসতে পারেনি সে। তাই শহীদ এখন বাসায় একা আছে। আগামীকাল থেকেই হয়তো বিয়ের জন্য মেহমান আসতে শুরু করবে। যাই হোক, শহীদ ভাবছে মেয়ে দুটোকে বাঁচানোর উদ্যোগ নিতে হবে। ফোনের ওপাশে থাকা তার হবু বুকে সে বলল, তোমার সাথে পরে কথা বলবো, আমার খুব দরকারি একটা কাজ করতে হবে। রাত 12:30 কাছাকাছি বাজে এখন। এত রাতে কি এমন দরকারি কাজ করতে হবে আপনার? হবু, হ্যাঁ, এই 12টার পরেই কাজ পড়েছে, তোমাকে সব পরে বলবো, এখন ফোন রাখো। শহীদ, আগে বলুন তো কি হয়েছে? হবু, ডাকাত এসেছে আমার বাসার সামনে। শহীদ, আপনি আবার ডাকাতের সামনে যাবেন না কিন্তু, ফোন করে পুলিশ ডাকুন। হবু, ঠিক আছে, আমি সামনে যাব না, পুলিশই ডাকব। শহীদ, 3 বছর আগের সে রাতে ঘটে গিয়েছিল অনেক ঘটন। সে ঘটনার সঙ্গী হয়েছিল 3টি মৃত্যুই। এই 3 বছরে শহীদের সাথে দিশাদের আর কখনো দেখা হয়নি। ওদের ফুফুর বাড়ি যদিও শহীদের এ শহরে, কিন্তু শহীদ মাঝখানে বিদেশে চলে গিয়েছিল। কয়েক মাস আগে দেশে ফিরে বেসরকারি ব্যাংকে চাকরি নিয়েছে সে। এর মধ্যে দেশে ফেরার পরে দিশাদের ফুফুর বাড়ি গিয়েছিল শহীদ। উদ্দেশ্য ছিল সে মেয়ে দুটো সম্পর্কে ভালোমন্দ জানবে, কিন্তু ওদের ফুফুর বাড়ির ওখানে গিয়ে শুনতে পায় ওদের ফুফু মারা গেছে 1.5 বছর আগে। এরপরে তার ছেলে জেলা শহরের এ বাড়ি বিক্রি করে ঢাকায় ফ্ল্যাট কিনেছে। তাই দিশাদের ফুফুর ফ্যামিলির কারো সাথে দেখা হয়নি শহীদের। নিজ এলাকায় তানভীর নামে শহীদের এক বন্ধু আছে। শহীদ বিদেশ থাকতে তানভীর বিয়ে করেছে। তানভীরের বিয়ের ছবি ফেসবুকে দেখেছে সে, কিন্তু তানভীর কোথায় বিয়ে করেছে সেটা জানত না শহীদ। নিজের বিয়ে নিয়ে এক তিক্ত অভিজ্ঞতার কারণে শহীদ অন্যের বিয়ে শাদীর ব্যাপারে কমই মাথা ঘামায়। আসলে তানভীর বিয়ে করেছে দিশাদের খালাতো বোনকে, এই ব্যাপারটা জানতই না শহীদ। তাছাড়া শহীদ কখনো কারো সাথে দিশাদের নাম, চেহারা এসব সম্পর্কে কিছুই বলেনি। গত সপ্তাহেই শহীদের মা এসে শহীদকে এক পাত্রীর কথা জানা। পাত্রীর নাম দিশ। দীর্ঘদিন ধরেই ছেলের জন্য পাত্রী খুঁজে যাচ্ছিলেন শহীদের মা, কিন্তু কোনো পাত্রীর ব্যাপারেই তিনি ছেলেকে রাজি করাতে পারেননি। এবার পাত্রীর নাম দিশা শোনার পরে শহীদ মাকে জিজ্ঞেস করেছিল, মা, এ পাত্রী দিশার বাড়ি কোথায়? শহীদকে তার মা জানায়, আরে তোর বন্ধু তানভীরের খালাতো শালী এই দিশা, বাড়িও বেশি দূরে না, আমাদের কাছাকাছি জেলায় বাড়ি, কিন্তু মেঘনার ওপারে। পাত্রীর কোনো ছবি বা ফোন নাম্বার আছে তোমার কাছে? শহীদ, ফোন নাম্বার নাই, তবে তানভীরের বুড় অ্যালবাম দিয়া একখান ছবি নিয়ে আসছি, ছবিটা একটু দেখাও তো মা। শহীদ, মা ছবি দেখালে মুহূর্তেই শহীদ চিনতে পারে দিশাকে। কিছুক্ষণের মধ্যেই দিশার ফোন নাম্বার নেয়ার জন্য বন্ধু তানভীরকে ফোন দেয় শহীদ, কিন্তু তানভীর চাকরি থেকে ছুটিতে ব্যাংক গিয়েছিল, তাই ওর কাছ থেকে দিশার ফোন নাম্বার নিতে পারেনি সে। তবে মাকে শহীদ বলেছিল এ পাত্রীর সাথে বিয়ের কথা এগিয়ে নেয়ার জন্য। শহীদের মা তানভীরের বোনের সাথে কথা বলেই বিয়ের কথা এগিয়েছে। তানভীরের বউ শহীদের মাকে জানিয়েছে দিশার কোনো পছন্দের ছেলে নেই, এখনই বিয়ে করতেও চাচ্ছিল না দিশ। মাত্রই অনার্স ফাইনাল দিয়েছে, মাস্টার্স কমপ্লিট করে চাকরি নিয়ে বিয়ের ইচ্ছে ছিল দিশার, কিন্তু দিশার মা অসুস্থ, লিভার সিরোসিসে আক্রান্ত, শীঘ্রই পৃথিবী থেকে চলে যাওয়া লাগতে পারে এমন আশঙ্কা করছেন তিনি। সে আশঙ্কা থেকেই মেয়ে বিয়ে দেয়ার মেয়েকে জন্য জোর করছিলেন দিশার মা। মায়ের ইচ্ছেতে শেষ পর্যন্ত বিয়েতে রাজি হয়েছে সে, কিন্তু বিয়েতে অনিচ্ছুক দিশাপাত্র সম্পর্কে কিছুই জানতে চায়নি। দিশা শুধু জানে প্রাইভেট ব্যাংকে চাকরি করে এমন পাত্রের সাথে বিয়ে ঠিক হয়েছে তার, আর পাত্র তার খালাতো দুলাভাই তানভীরের বন্ধু। অপরদিকে শহীদ এখনো কাউকে বলেনি যে 3 বছর আগে সে ঝড়ের রাতে এ দিশার সাথে দেখা হয়েছিল তার। তবে শহীদের কাছে সবাই জানে সে ঝড়ের রাতে দুজন মেয়ের সাথে দেখা হয়েছিল শহীদের, যে দুজন মেয়ের জন্য এ শহরে হয়েছিল 3টি মৃত্যু, কিন্তু সে দুমেয়ের একজনই যে এ বিয়ের পাত্রী দিশা, এটা শহীদ এখনো কাউকে বলেনি। গতকাল তানভীর এসেছে দেশ, যদিও তানভীরকে খুব বুদ্ধি প্রয়োজন হয়নি। তানভীরের মা, বউ আর শাশুড় মিলেই দিশাদের ফ্যামিলির সাথে কথা বলে শহীদের সাথে দিশার একরকম বিয়ে ঠিক করে ফেলেছে। আজ শহীদ এসেছে দিশাদের বাড়ি। গতকাল তানভীর আসার পরে দিশার ফোন নাম্বার সংগ্রহ করেছিল শহীদ, কিন্তু দিশাকে সারপ্রাইজ দিতে চায় বলে শহীদ এখনো ফোন দেয়নি। তাছাড়া দিশা সম্পর্কে সবকিছুই জেনেই এসেছে শহীদ। আজ দিশার সাথে কথা বলে সবকিছু ঠিক থাকলে আজই কাবিন করতে চায় শহীদ। কাবিনের প্রস্তুতি নিয়েও এসেছে সে। এখন বন্ধু তানভীর, তানভীরের বউ, তানভীরের বাবা মা এবং নিজের মাকে নিয়ে দিশাদের বাড়ি এসেছে শহীদ। একটু পরেই দিশাকে সামনে আনা হবে। শহীদ তো দিশাকে পছন্দ করে বলেই এখানে এসেছে। দিশা ওকে পছন্দ করলে আজ এনগেজমেন্ট করেই কাবিন করা হবে। দিশা দিয়া ওকে দেখলে কেমন করবে সেটাই ভাবছে শহীদ। চিনতে পারবে তো ওরা? এসব ভাবনার মাঝেই দিশাকে নিয়ে আসা হয়েছে এখান। আজ দিশা কানে পড়েছে বাহুবলী দুল, হাতে পড়েছে সোনালি চুড়ি আর গায়ে জড়িয়েছে সোনালি পেরে লাল শাড়ি। ঠোঁট রানিয়েছে দিশা লাল রনে আর মায়াবী চোখ এঁকেছে কাজলের কালো অন। সবার সামনে এসে লাজরানা মুখে নিচের দিকে তাকিয়ে আছে দিশা, এখনো তাকায়নি শহীদের দিকে। দিশার মনোযোগ আকর্ষণের জন্য শহীদ একটু কেসে দিশাকে জিজ্ঞেস করছে,
কেমন আছেন দিশা? সুহিতকে দেখে দিশা সত্যিই সারপ্রাইজড হয়েছে। চরম বিস্ময়ের সুরে সে সুহিতকে বলছে, আপনি? বেশ খুশির সাথেই সুহিত দিশাকে জিজ্ঞেস করছে, চিনতে পেরেছেন আমায়? সুহিতকে অবাক করে দিয়ে দিশা চেঁচিয়ে বলে উঠেছে, চিনব না মানে? আপনি তো ম্যারিড হয়েও আবার বিয়ে করতে এসেছেন কেন? দিশা, আমার কথা শুনুন। সুহিত। এর মধ্যেই দিশার বাবা মেয়েকে জিজ্ঞেস করছে, কি বলছিস এসব মা? বাবা, এই লোকটা ম্যারিড। আগের বিয়ের কথা আড়াল করে আমায় বিয়ে করতে এসেছে। দিশা, এত বড় স্পর্ধা! দিশার বাবা, এক্ষুনি বের করে দাও এদেরকে। দিশা।